বইযোগ চিত্র বৈচিত্র্যে আপনাদের পড়ে শোনাচ্ছি আলব্যের কামুর বিখ্যাত উপন্যাস দি প্লেগ। উপন্যাসটির আজ দ্বিতীয় পর্ব। পরের দিন 18 এপ্রিল সকাল। ডাক্তার রিও মাকে সঙ্গে নিয়ে স্টেশন থেকে ফিরছিলেন। মিশেলের সাথে দেখা হতে মনে হলো তাকে যেন আগের দিনের চেয়েও অসুস্থ এবং মনমরা দেখাচ্ছিল। বাসার সিঁড়ির নিচের ঘর থেকে শুরু করে উপরের চিলেকোঠা অবধি সবখানেই ডাক্তার দেখলেন মরা ইঁদুর ছড়িয়ে পড়ে আছে। সংখ্যায় অন্তত 10-12টা হবে। রাস্তার দুপাশে ডাস্টবিনগুলোতেও দেখে এসেছেন, সবখানেই মরা ইঁদুর ভর্তি। ডাক্তারের মা কিন্তু এসব দেখে কিছুমাত্র বিচলিত হয়েছেন বলে মনে হচ্ছিল না। মাঝে মাঝে তো এমনই অনেক কিছুই ঘটতে দেখি, কেমন একটা অস্পষ্টভাবে তিনি মন্তব্য করলেন। ডাক্তারের মায়ের দেহ খর্ব, মাথার চুল রূপোর মতো উজ্জ্বল সাদা, চোখের দৃষ্টি গভীর কালো এবং শান্ত। বার্নার্ড, দেখ, কতদিন পরে আবার তোর এখানে আসলাম। সত্যি বড় ভালো লাগছে আমার। আপনা থেকেই আবার মন্তব্য করলেন, এসব দেখলেও আমার মনের সে আনন্দ সহজে নষ্ট হবে না রে। ডাক্তার রিও মাথা নেড়ে মায়ের কথায় সায় দিলেন। আর বাস্তবিকই মাকে কাছে পেয়ে তার নিজের কাছেও সবকিছু যেন সহজ এবং স্বাভাবিক বলে মনে হচ্ছিল। যা হোক, ডাক্তার শেষ অবধি মিউনিসিপ্যাল অফিসে টেলিফোন করলেন। কীটপতঙ্গ ধ্বংস সংক্রান্ত দফতরের ভার যে কর্মচারীটার ওপর, আগে থেকেই ডাক্তারের সাথে তার পরিচয় ছিল। তিনি তার কাছ থেকে জানতে চাইলেন প্রতিদিন এই যে অসংখ্য ইঁদুর গর্ত থেকে বার হয়ে এসে এখানে ওখানে মরে পড়ে থাকে, সে সম্পর্কে তিনি কিছু শুনেছেন কিনা। দেখা গেল, হ্যাঁ, মার্সিওর অর্থাৎ এই কর্মচারী ভদ্রলোক আগে থেকেই এসব জানেন। আর তাছাড়া বন্দরের কাছাকাছি তার যে অফিস, সেখানেও গোটা 50-এর মতো ইঁদুর তারা নিজেরাও মরতে দেখেছেন। সত্যি কথা বলতে কি, তিনি নিজেও এ ব্যাপারে কিছুটা বিচলিত বোধ করেছেন। ডাক্তারের কাছে তিনি পাল্টা জানতে চাইলেন ব্যাপারটা তার মতে সত্যই আশঙ্কাজনক তেমন কিছু বলে মনে হচ্ছে কিনা। ডাক্তার রিও পরিষ্কার কোনো মতামত দিতে পারলেন না। শুধু এইটুকু বললেন যে তার মতে বর্তমান অবস্থায় জনস্বাস্থ্য বিভাগের তরফ থেকে কিছু না কিছু ব্যবস্থা নেওয়া উচিত। মার্সিওর এ ব্যাপারে ডাক্তারের সাথে একমত হলেন। বললেন, অবশ্য আপনি যদি বাস্তবিকই সেরকম দরকার মনে করেন, কর্তৃপক্ষের তরফ থেকে একটা কিছু নির্দেশও জারি করিয়ে নিতে পারি। ডাক্তার রিও বেশ খানিকটা জোর দিয়ে বললেন, নিশ্চয়ই সেটা অবশ্য প্রয়োজন, এক্ষুনি করিয়ে নেওয়া উচিত। এর অল্প কিছুক্ষণ পূর্বে ডাক্তারের বাসার ঝি তাকে এসে সংবাদ দেয় যে তার স্বামী যে কারখানায় কাজ করে সেখানে তারা কয়েকশোয়ের মতো ইঁদুর একসঙ্গে মরে পড়ে থাকতে দেখেছে। ঠিক এরপর থেকে শহরের অধিবাসীদের ভেতর কেমন একটা উদ্বেগের ভাব লক্ষ্য করা গেল। কারণ 18 এপ্রিলের পর থেকে সমস্ত কলকারখানা এবং গুদামঘর সবখানেই দেখা যেতে লাগলো অসংখ্য ইঁদুর হয় মরে পড়ে আছে, নচেত মৃত্যু যন্ত্রণায় ধুঁকছে। কোনো কোনো স্থানে মুমূর্ষুগুলোকে দুঃসহ মৃত্যু যন্ত্রণা থেকে নিষ্কৃতি দেবার জন্যে মেরে ফেলাও হলো। শহরের দূর প্রান্তদেশ সংলগ্ন শহরগুলো, মধ্যস্থল, অপরিচিত অলিগুলি বা বড় রাস্তা, যেখানেই ডাক্তার রোগী দেখতে যান সেখানেই নজরে পড়ে শুধু মরা ইঁদুর। অগণিত মরা ইঁদুর কোথাও ডাস্টবিনে স্তূপ করা, কোথাও সারি সারি নর্দমার ভিতর পড়ে আছে। হঠাৎ সেদিনের সান্ধ্য পত্রিকাগুলোয় এই নিয়ে জোরালো আলোচনা বেরুল। তাতে প্রশ্ন করা হলো নগরপিতারা এ ব্যাপারে কোনোরকম ব্যবস্থা গ্রহণ করতে চান কিনা এবং ন্যাক্কারজনক উপদ্রব উপশমের জন্যে সত্যি কোনো জরুরি ব্যবস্থা গ্রহণের কথা তারা ইতিমধ্যে চিন্তা করছেন কিনা। সত্যি কথা বলতে কি, মিউনিসিপ্যাল কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো কিছু করার কথা তখনও পর্যন্ত চিন্তা করেননি। প্রকৃত পরিস্থিতি বিবেচনার জন্যে এবার একটা জরুরি মিটিং ডাকা হলো। পরে জনস্বাস্থ্য বিভাগের প্রতি নির্দেশ দেয়া হলো যে প্রতিদিন প্রত্যুষে মরা ইঁদুরগুলোকে শহরের বিভিন্ন অঞ্চল থেকে কুড়িয়ে একটা নির্দিষ্ট স্থানে তাদের জড়ো করতে হবে।
মরা ইঁদুরগুলোকে এইভাবে জড়ো করার পর দুখানা মিউনিসিপ্যাল ভ্যানে করে শহরের প্রান্তদেশে, যেখানে দৈনন্দিন আবর্জনা পোড়ানো হয়, সেখানে নিয়ে যাওয়া হবে এবং পুড়িয়ে ফেলা হবে। পরবর্তী কয়েকদিন অবস্থা ক্রমেই অবনতির দিকে যেতে দেখা গেল। রাস্তাঘাটে পড়ে থাকা মৃত ইঁদুরের সংখ্যা দিনে দিনে বেড়েই চলল। তেমনি বেড়ে চলল মরা ইঁদুর বহনকারী ভ্যান দুখানার বোঝা। চতুর্থ দিনে দেখা গেল ইঁদুরের গোটা একটা দল একসাথে বেরিয়ে এসে বাইরে মরতে শুরু করেছে। সিঁড়ির তলার ঘর, মাটির নিচের ভাঁড়ার, ড্রেন, সব জায়গা থেকে সারিবদ্ধভাবে বাইরের আলোয় বেরিয়ে আসতে লাগলো ইঁদুরগুলো। বাইরে আসার পর তাদের দেহ প্রচণ্ডভাবে দুলতে থাকে। কেমন একটা অসহায় অবস্থা যেন তখন তাদের। তারপর হঠাৎ একসময় তারা লেজের ওপর ভর দিয়ে দাঁড়াবার চেষ্টা করে, কিন্তু পরক্ষণেই ঘুরে কাত হয়ে পড়ে মরে। শহরের অধিবাসীদের বিমূঢ় সন্ত্রস্ত দৃষ্টির সামনে নিয়ত ঘটতে লাগলো এমনই দৃশ্য। রাতের বেলায়ও বাড়ির প্রবেশপথ এবং পাশের অলিগুলি সবখান থেকেই নিয়ত শোনা যেতে লাগলো মৃত্যু যন্ত্রণা কাতর ইঁদুরের কিচকিচ শব্দ। সকালে উঠে দেখা যেত অসংখ্য মৃত ইঁদুর সারা নর্দমা জুড়ে সারি সারি পড়ে আছে। প্রত্যেকটি মুখ সরু, মুখের চারপাশে খানিকটা জায়গা জুড়ে তাজা লাল রক্তের ছাপ। দেখলে প্রথমে লাল ফুল বলে ভুল হয়। কোনোটা দেহ ফুলে মোটা হয়ে গেছে, ইতিমধ্যে পচতে শুরু করেছে। আবার কোনোটা দেহ ছিটকে পড়ে আছে শক্ত হয়ে। গোপজোড়া তখনও চোখা খাড়া রয়ে গেছে। শহরের একেবারে মাঝখানে, যেখানে কর্মব্যস্ততা সবচেয়ে বেশি, সেখানেও নানা জায়গায় তাদের পড়ে থাকতে দেখা যেতে লাগলো। কোথাও সিঁড়ির চাতালের ওপর, কোথাও বাড়ির পেছন দিকে ছোট ছোট গাদা রাখার মতো একত্রে পড়ে আছে মরে। আবার কোনোটাকে দেখা যেত যেন দলছাড়া হয়ে এসে সরকারি অফিসের হল ঘরে বা ছেলেদের স্কুলের খেলার মাঠে বা কাফের বারান্দার বাইরে একা একা মরে পড়ে আছে। প্যালেস দ্য আর্মেস, বুলভার্দে এবং স্ট্র্যাপোদ এসবের মতো কর্মচঞ্চল এলাকাগুলোতে পর্যন্ত ক্ষুদ্র এই বিভৎস মৃতদেহ পড়ে থাকতে দেখে শহরের অধিবাসীরা সত্যই বিচলিত হয়ে উঠলেন। শুধুমাত্র সূর্য ওঠার সময়টায়, যখন সাধারণত দৈনন্দিন আবর্জনা পরিষ্কার করার কাজ শেষ হয়ে যায়, তখন কিছুক্ষণ যেন বিরতি থাকে। তারপর থেকেই আবার ইঁদুরের বের হওয়া শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাদের সংখ্যাও ক্রমেই বাড়তে থাকে। সারা দিন চলে এইভাবে। রাতের বেলায়ও অনেক সময় রাস্তার পায়ের তলায় ক্ষুদ্র গোলাকার প্রাণীদেহের উষ্ণ কোমল স্পর্শ অনুভব করা যেত। মনে হতো যেন গোটা জায়গাটায় মাটির তলদেশে যেসব বিষাক্ত পদার্থ জমেছিল, সেগুলোকে কেউ প্রবল চাপ দিয়ে ঠেলে বের করে দেবার অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর তারই ফলে ভেতরে জমা রাশি রাশি বিষাক্ত পুঁজ রক্ত এবং স্ফোটক সব বের হয়ে উঠে আসছে। স্বাভাবিক এবং সুস্থ দেহে যদি উত্তাপ তীব্র গতিতে বাড়তে শুরু করে, আর তা দেহের সমস্ত শিরা উপশিরা দিয়ে দাবানলের মতো আগুনের স্রোতে বয়ে চলে, তাহলে তার মানসিক অবস্থা যেমন হয়। আমাদের এতদিনের শান্ত যে শহর, সেখানে আকস্মিক এই বিপর্যয়ের আবির্ভাবের ফলে তারও মর্মোপলব্ধি যেন তেমনি এক অজানা আতঙ্কে শিউরে উঠেছিল। ক্রমেই অবস্থা এমনই চরমে পৌঁছালো যে শহরের র্যানস্টক ব্যুরো প্রতিদিন, যেখান থেকে বেতারে একটা প্রচারমূলক আলোচনা পরিচালনা করা হতো, সেদিন তার আলোচনা শুরুতে ঘোষণা করল, আজ 25 এপ্রিল, এ কদিনে শহরের বিভিন্ন অঞ্চল থেকে অনুমান ৬,২৫১টি মৃত ইঁদুর পাওয়া গেছে এবং সেগুলোকে পুড়িয়ে নিঃশেষ করে ফেলা হয়েছে। এই বিস্ময়কর বড় সংখ্যার উল্লেখ শুনে শহরের অধিবাসীরা প্রত্যেকেই যেন নিজের নিজের স্নায়ুকেন্দ্রে প্রচণ্ড একটা আঘাত অনুভব করলেন। কারণ প্রতিদিন তারা চোখের সামনে যেসব জিনিস ঘটতে দেখছিলেন, এখন যেন তারই একটা সম্পূর্ণ এবং সুস্পষ্ট ছবি তাদের চোখের সামনে ফুটে উঠল। এতদিন ধরে তারা দুর্বোধ্য অপ্রীতিকর একটা উৎপাতের বিরুদ্ধে সামান্য ক্ষোভ প্রকাশ করে আসছিলেন মাত্র, কিন্তু এখন তারা যেন সত্যিকারভাবে উপলব্ধি করলেন, এই যে একটা অদ্ভুত ঘটনা নিয়ত তাদের চোখের সামনে ঘটছে, যার উৎপত্তি এবং সত্যিকারের ব্যাপকতা সবই এখনো তাদের অজানা,
তার অন্তরালে যেন একটা ত্রাসের ছায়াও অবস্থান করছে। স্পেন দেশীয় বৃদ্ধ পঙ্গু, সেই যে হাঁপানির রোগীটা, দীর্ঘদিন ধরে ডাক্তার রিও যার চিকিৎসা করে আসছিলেন, এই দুদিনে একমাত্র সেই এখনো ডাক্তারের সঙ্গে দেখা হলে নিজের হাত দুখানা অবিরাম কচলাচ্ছে আর এক ধরনের অক্ষমের হাসি হেসে বলেও বেড়াচ্ছে, দলে দলে বেরিয়ে আসছে এখনো ইঁদুরগুলো। 28 এপ্রিল র্যানস্টক ব্যুরো থেকে আবার যখন ঘোষণা করা হলো যে সেদিন শহরের বিভিন্ন অঞ্চলে প্রায় 8,000-এর মতো মৃত ইঁদুর পাওয়া গেছে, সেদিন সারা শহরে একটা অজানা ত্রাসের শিহরণ ছড়িয়ে পড়ল। কর্তব্য শৈথিল্যের জন্যে কর্তৃপক্ষের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করা হলো এবং আরও কঠোর ব্যবস্থা অবলম্বনের জন্য দাবি জানানো হলো। এবং যদিও তখন সবে বছরের শুরু, উপকূল অঞ্চলে যাদের নিজেদের গ্রীষ্মভবন ছিল তারা সবাই সেখানে পালাবার কথা আলোচনা করতে লাগলো। কিন্তু ঠিক পরের দিনই আবার ব্যুরোর তরফ থেকে জানানো হলো হঠাৎ ইঁদুরের উপদ্রবের উপশম হয়েছে। সেদিন জনস্বাস্থ্য বিভাগের লোকেরা মাত্র গোটা কয়েক মরা ইঁদুর দেখতে পেয়েছে। এ খবর শুনে শহরের অধিবাসীরা আবার যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। যা হোক, ঠিক সেই দিন দুপুরবেলা ডাক্তার রিও যখন নিজের ফ্ল্যাটের সামনে তার গাড়ি রাখছিলেন, হঠাৎ তার নজরে পড়ল বুড়ো দারোয়ান মিশেল রাস্তার অপর প্রান্ত থেকে তার দিকে এগিয়ে আসছে। কোনো রকমে নিজের দেহটাকে টানতে টানতে এগিয়ে আসছিল সে। তার মাথাটা ঝুঁকে পড়া, হাত পাগুলোকে দেখাচ্ছিল ল্যাংড়া মানুষের হাত পায়ের মতো মোচড়ানো বা বাঁকানো। দম দেয়া কলের পুতুলের মতো সমস্ত দেহটায় ঝাঁকুনি দিতে দিতে এগোচ্ছিল সে। ডাক্তার লক্ষ্য করলেন মিশেল একজন ধর্মযাজকের হাঁটুর ওপর ভর দিয়ে কোনো রকমে হেঁটে আসছিল। ধর্মযাজকটিকে ডাক্তার চিনত, ফাদার প্যানালু। আগেও ডাক্তার তাকে বহুবার দেখেছেন। ভদ্রলোক, মোটামুটি শিক্ষিত, কিন্তু উগ্রপন্থী জেসুইট। শহরে যেসব লোকেরা ধর্মীয় ব্যাপারে সাধারণত নিরাসক্ত, তাদের ভেতরও ফাদার প্যানালুর যথেষ্ট সুনাম এবং প্রতিপত্তি ছিল। তারা কাছে এসে না পৌঁছানো পর্যন্ত ডাক্তার গাড়ির ভেতর অপেক্ষা করে বসে রইলেন। দুজনা গাড়ির পাশে এসে দাঁড়াতে ডাক্তার লক্ষ্য করলেন মিশেলের চোখ দুটো অত্যন্ত দৈহিক উত্তাপের জন্য সাধারণত যেমন হয় তেমনি অস্বাভাবিক রকমের উজ্জ্বল দেখাচ্ছিল এবং তার শ্বাস প্রশ্বাসের সঙ্গে নাকের ভেতর থেকে একটা বিশ্রী গন্ধ বেরিয়ে আসছিল। মিশেল বহু কষ্টে নিজের দৈহিক অবস্থার কথা ডাক্তারকে বুঝিয়ে বলল। তার চোখ মুখগুলো কেমন যেন ফ্যাকাশে দেখাতে সে হাওয়া খাওয়ার জন্য বাইরের দিকে বেরিয়েছিল। কিছুক্ষণের মধ্যে সে তার শরীরের নানা স্থানে, ঘাড়, দুই বগলে এবং পুরুষাঙ্গে অসম্ভব রকমের যন্ত্রণা অনুভব করতে থাকে। শেষ পর্যন্ত সে বাসার দিকে ফিরতে বাধ্য হয় এবং মাঝপথে তাকে ফাদার প্যানালুর সাহায্য নিতে হয়। জায়গাগুলো ফুলেছে হয়তো সামান্য, কিন্তু এমন ব্যথা আর যন্ত্রণা, মিশেল বলল, মনে হয় কিভাবে কঠিন মোচড় লেগেছে। গাড়ির ভেতর থেকে হাত বাড়িয়ে মিশেলের ঘাড়ের ব্যথার জায়গাগুলোয় হাত বুলিয়ে ডাক্তার দেখলেন কাঠের গিঁট পড়ার মতো শক্ত স্ফীত হয়ে উঠেছে কোনো কোনো স্থানে। এখনই বাসায় গিয়ে শুয়ে পড়ো, আর পারলে এখন জ্বর কতটা সেটাও দেখে নিও একবার, বিকেলে দেখতে আসব। বৃদ্ধ দারোয়ান চলে যাবার পর ডাক্তার রিও ফাদার প্যানালুকে জিজ্ঞাসা করলেন, শহরে ইঁদুর মরার যে প্রকোপ শুরু হয়েছে সে সম্পর্কে তার সত্যিকারের ধারণা কি? আচ্ছা, তাই বলছেন? আমার মনে হয় ইঁদুরের মহামারী শুরু হয়েছে, ফাদার প্যানালু বললেন। নিকেল চশমার বড় বড় কাচের আড়ালে তার নিষ্পলক চোখ জোড়া জলজল করতে লাগল। স্ত্রী স্বাস্থ্যনিবাসে পৌঁছে সেদিন তাকে যে টেলিগ্রামটা পাঠিয়েছিল তাতে আরেকবার চোখ বুলাবেন বলে ডাক্তার তৈরি হয়ে বসেছিলেন। এমন সময় টেলিফোনটা বেজে উঠল। যিনি টেলিফোন করেছিলেন তিনি ডাক্তারের এক পুরনো রোগী, স্থানীয় মিউনিসিপ্যাল অফিসের এক কেরানি। মহাধমনীর কুঞ্জন রোগে বহুদিন ধরে ভুগছেন ভদ্রলোক। লোকটা তেমন বিশেষ আর্থিক সঙ্গতি ছিল না, সুতরাং ডাক্তার চিকিৎসার জন্য তার কাছ থেকে কোনো ফি নিতেন না। মনে রেখেছেন দেখছি, অনেক ধন্যবাদ, কিন্তু এখন আপনাকে প্রয়োজন আমার নিজের জন্য নয়, আমার এক প্রতিবেশীর জন্য। ওর ওখানে হঠাৎ এক দুর্ঘটনা ঘটে গেছে, এক্ষুনি আপনার একটু আসার প্রয়োজন।
ভদ্রলোক এক নিঃশ্বাসে কথাগুলো বলে ফেলে যেন হাঁপাতে লাগলেন। ডাক্তার চট করে মনে মনে ভেবে নিলেন, মিশেলকে দেখতে যাওয়ার ব্যাপারটা অবশ্য কিছুক্ষণ পরে হলেও তেমন কোনো ক্ষতি নেই। মিনিট কয়েক পরে শহরের প্রান্তদেশে রুফলাদার্ভের একটা ছোট ফ্ল্যাটে ডাক্তারকে উঠতে দেখা গেল। নোংরা দুর্গন্ধ ভরা সিঁড়ি বেয়ে তিনি অর্ধেক পথ উপরে উঠে এসেছেন। এমন সময় দেখলেন তার সেই পুরনো রোগী অর্থাৎ জোসেফ গ্রান্ট তাকে এগিয়ে নেবার জন্য দ্রুত নেমে আসছেন। ভদ্রলোকের বয়স 50-এর কাছাকাছি, দেখতে বেশ লম্বা, দেহটা কেমন যেন একটু ঝুঁকে পড়া, কাঁধজোড়া সরু, তেমনি সরু লিকলিকে হাত পাগুলো, গোঁফজোড়া দেখতে বিবর্ণ হলুদ। এখন দেখতে ওর অবস্থা কিছুটা ভালো বলে মনে হচ্ছে। জোসেফ গ্রান্ট ডাক্তারকে বুঝিয়ে বললেন, কিন্তু সত্যি বলছি, প্রথম যখন দেখি তখন ভয় হয়েছিল, ওকে হয়তো আর ফেরাতে পারবো না। কথাগুলো শেষ করে গ্রান্ট নিজের নাকটা কয়েকবার সজোরে ছাড়লেন। একেবারে উপরের তলায় অর্থাৎ 3 তলায় পৌঁছে ডাক্তারের নজরে পড়ল বাঁদিকের একটা দরজার ওপর লাল খড়িমাটি দিয়ে লেখা রয়েছে, ভেতরে আসুন, গলায় দড়ি দিয়েছি। ঘরের ভেতর গিয়ে ঢুকলেন তারা দুজনে একত্রে। মাঝখানে একখানা চেয়ার পড়েছিল কাত হয়ে, আর ঠিক তার উপর ছাদ থেকে একটা দড়ি ঝুলছিল। ভেতরের ছাদের মাঝখানে যে একটা হুক মতো ছিল, তারই সঙ্গে বাঁধা ছিল দড়িটা। দড়িটা তখন শূন্যেই ঝুলছিল। খাবার টেবিলটা ঠেলে সরিয়ে রাখা হয়েছিল ঘরের এক কোণে। ভাগ্যিস সময় থাকতে ওকে নামাতে পেরেছিলাম, গ্রান্ট আবার মন্তব্য করলেন। গ্রান্ট নিজের মন্তব্য যথাসম্ভব সহজভাবেই প্রকাশ করছিলেন, কিন্তু তাকে কথা বলতে শুনে মনে হচ্ছিল যেন সঠিক শব্দ চয়নের জন্য সবসময় তিনি মনের ভেতর হাতড়াচ্ছিলেন। তিনি বলে ফেললেন, আমি তো বেরিয়েই যাচ্ছিলাম, হঠাৎ ঘরের ভেতর থেকে কেমন একটা চাপা গঙ্গানির শব্দ শুনতে পেলাম। তারপর সঙ্গে সঙ্গে দরজার ওপরের ওই লেখাগুলোর ওপর যখন চোখ পড়ল, দেখলাম কিছু একটা ঠাট্টার ব্যাপার হবে বুঝি। কিন্তু ঠিক সেই সময় ঘরের ভেতর থেকে একটা অদ্ভুত আর্তনাদের শব্দ শুনতে পেলাম। দেহের সমস্ত রক্ত ক্ষণিকের জন্য হিম হয়ে গেল। এই পর্যন্ত বলে জোসেফ গ্রান্ট নিজের মাথাটা চুলকাতে লাগলেন। তারপর আবার বলে ফেললেন, এমনভাবে একজন মানুষ মরবে এত কষ্টের ভেতর, তাই দরজা ঠেলে ভেতরে চলে এলাম। জোসেফ গ্রান্ট এবার পাশের একটা দরজা ঠেলতেই ডাক্তার দেখলেন তারা দুজনে বেশ ঝকঝকে পরিষ্কার একটা ঘরের দরজার সামনে দাঁড়িয়ে। ঘরটাতে আসবাবপত্র অবশ্য তেমন বিশেষ কিছুই ছিল না। একপাশে দেয়ালের সঙ্গে লাগানো শুধু একটা পিতলের খাট। একটু অসুস্থ ধরনের একজন ভদ্রলোক শুয়েছিলেন তার ওপর। তিনি ঘন ঘন শ্বাস নিচ্ছিলেন। তাদের দেখতেই তীক্ষ্ণ দৃষ্টিতে তিনি তাদের দিকে একবার চাইলেন। তার চোখজোড়া রক্তবর্ণ। সামনে এগিয়ে যেতে যেতে ঘরের মাঝখানে থামলেন ডাক্তার রিও। তার মনে হলো ভদ্রলোকের শ্বাস প্রশ্বাসের শব্দের ফাঁকে ফাঁকে তিনি যেন ইঁদুরের ক্ষীণ করুণ কিচকিচ শব্দ শুনতে পাচ্ছেন। ঘরের কোণগুলোয় একবার তীক্ষ্ণ দৃষ্টি বুলিয়ে নিলেন, কিন্তু কোথাও কিছু নজরে পড়ল না। ভদ্রলোকের বিছানার কাছাকাছি গিয়ে দাঁড়ালেন দুজনে। ভদ্রলোক যে খুব একটা উঁচু জায়গা থেকে দড়ি ছিঁড়ে পড়েছিলেন বা হঠাৎ আছড়ে পড়েছিলেন, ভদ্রলোককে দেখে তেমন কিছুই মনে হলো না ডাক্তারের। গলায় কোথাও কোনো আঘাতের চিহ্ন দেখলেন না। আর সত্যি, গলায় দড়ি দিয়ে থাকলে নিশ্চয়ই কিছুক্ষণের জন্য হলেও শ্বাসরোধ হয়েছিল। সুতরাং একটু এক্স-রে নেওয়ার প্রয়োজন, ভাবলেন ডাক্তার। যা হোক, তখনকার মতো তিনি শুধু গোটা দুয়েক ইঞ্জেকশন দিলেন এবং মুখে আশ্বাস দিয়ে ভদ্রলোককে বললেন, ভয় পাবার মতো তেমন কিছু নেই, 2-1 দিনের মধ্যে সেরে উঠবেন। অনেক ধন্যবাদ ডাক্তার সাহেব, অস্পষ্ট সুরে বললেন ভদ্রলোক। ডাক্তার রিও যখন জোসেফ গ্রান্টকে জিজ্ঞাসা করলেন ইতিমধ্যে তিনি পুলিশকে জানিয়েছেন কি না, গ্রান্ট মাথা নিচু করে ফেললেন। বললেন, দেখুন, সত্যি কথা বলতে কি, পুলিশকে কোনো সংবাদ দেয়া হয়নি। প্রথমে যেটা আমার কর্তব্য মনে হয়েছিল। অবশ্যই ডাক্তার মাঝপথে তাকে থামিয়ে দিলেন। আচ্ছা, দেখি কি করা যায় এখন। তাদের দুজনের ভেতরের এই কথাবার্তা শুনে ভদ্রলোকের চোখে মুখে একটা কঠিন আতঙ্ক এবং বিরক্তির ভাব প্রকাশ পেল। সঙ্গে সঙ্গে বিছানায় উঠে বসলেন তিনি। বললেন, তিনি তো মোটামুটি ভালোই বোধ করছেন,
তাছাড়া অত বেশি ঝামেলা করতে যাওয়ার মতো তেমন কিছুই তো ঘটেনি। দেখুন, এতে ভয় পাবার কিছুই নেই, ডাক্তার তাকে বুঝিয়ে বললেন। এটা শুধু একটা আইনের মামুলি প্রয়োজন। আর তাছাড়া ব্যাপারটা এখন পুলিশকে জানানো আমার একটা কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। ওহ! একটা অস্ফুট ক্রন্দনের শব্দ করে ভদ্রলোক আবার বিছানার উপর ভেঙে পড়লেন। প্যান প্যান করে কাঁদতে শুরু করলেন আপন মনে। জোসেফ গ্রাত এতক্ষণ নিজের গোঁফজোড়া নিয়ে অন্যমনস্কভাবে নাড়াচাড়া করছিলেন। এবার ভদ্রলোকের বিছানার কাছাকাছি আরও এগিয়ে গেলেন। দেখুন মসিয়ে কটার্ড, ব্যাপারটা একটু শান্তভাবে বুঝবার চেষ্টা করুন। ধরুন আপনি যদি এরকম একটা কিছু করে বসেন, তাহলে লোকেরা অহেতুক ডাক্তারকেই দোষারোপ করবে এবার। কটার্ডের দুচোখ অশ্রুতে ভরে উঠেছিল। আশ্বাস দেবার মতো করে তিনি বারবার বলতে লাগলেন, এ ধরনের আবার কিছুতে ঘটবে তার কোনো সম্ভাবনা নাই, কারণ সেই মুহূর্তে তার মাথায় একটা পাগলামি চেপেছিল। এখন তা সম্পূর্ণ চলে গেছে। তিনি শুধু একটু নিরিবিলি থাকতে চান। ডাক্তার রিও একটা প্রেসক্রিপশন লিখে কটার্ডের হাতে দিলেন। বললেন, বেশ, আপনার অনুরোধ রাখব। আপাতত কিছুদিন এ সম্পর্কে কাউকে কিছু জানাবো না। দিন দুয়েকের ভেতর আর একবার আপনাকে দেখে যাব। কিন্তু মনে রাখবেন, এই ধরনের ছেলে মানুষই কিছু করে বসবেন না। ইতিমধ্যে ঘর থেকে বেরিয়ে এসে সিঁড়ির চাতালে দাঁড়িয়ে তিনি গ্রাতকে বললেন, পুলিশকে এখন একটা খবর দেয়া তার জন্য বাধ্যতামূলক। তবে তদন্তের কাজটা যাতে দিন কয়েকের জন্য স্থগিত থাকে, তার জন্য দারোগাকে অনুরোধ করবেন তিনি। কিন্তু আজকের রাতটায় কেউ না কেউ তার দিকে লক্ষ্য রাখা প্রয়োজন, ডাক্তার বললেন। তার আত্মীয়স্বজন কেউ নেই এখানে? আমার পরিচিত তেমন কাউকে তো দেখছি না। আজ রাতটা অবশ্য আমি নিজেই তার ওখানে থাকতে পারি। কিন্তু সত্যি বলতে কি, আমি নিজেও তাকে ভালোভাবে জানি তেমন নয়। তবে বিপদের দিনে প্রত্যেকেরই নিজের প্রতিবেশীকে সাহায্য করা উচিত, তাই নয় কি? সিঁড়ি দিয়ে নিচে নামবার পথে হঠাৎ একসময় ডাক্তার লক্ষ্য করলেন, অনেকটা নিজের অজ্ঞাতসারেই তিনি যেন প্রত্যেক স্থানে অন্ধকার কোণগুলোয় বারবার দৃষ্টি নিক্ষেপ করে দেখছিলেন। একবার গ্রাদের কাছ থেকেও জানতে চাইলেন, তাদের সেই অঞ্চলে ইঁদুর মরার প্রকোপটা ইতিমধ্যেই কিছুটা কমেছে কিনা। এসব সম্বন্ধে গ্রাদের কোনো সুস্পষ্ট ধারণা ছিল না। ইঁদুর মরার ব্যাপারে কিছু কিছু কথাবার্তা তিনি অবশ্য এখানে ওখানে শুনেছেন, কিন্তু এই ধরনের সাধারণের গুজবের প্রতি তিনি বড় একটা কান দেন না। আর তাছাড়া ভাবনা চিন্তা করবার মতো আমার কত কিছুই তো রয়েছে, তিনি শেষে গিয়ে মন্তব্য করলেন। ডাক্তার রিও তখন ফেরার জন্য ব্যস্ত হয়ে উঠেছিলেন। কথাবার্তার মাঝেই গ্রাদের একখানা হাত ধরে ঝাঁকানি দিতে শুরু করলেন। বাসায় ফিরে স্ত্রীর টেলিগ্রামের জবাব পাঠাতে হবে তাকে, কিন্তু তার আগেই মিশেলকে একবার দেখতে যাওয়াটা একান্ত প্রয়োজন। পথে নামতেই শুনলেন, সংবাদপত্রের হকাররা সেদিনের সর্বশেষ সংবাদ হেঁকে বেড়াচ্ছে। ইঁদুরের আর চিহ্ন নেই, ইঁদুর মরা সম্পূর্ণ বন্ধ হয়েছে। ডাক্তার রিও দারোয়ানের বাসায় পৌঁছে দেখলেন, মিশেল তার একখানা হাত চেপে ধরে রেখেছে পেটের তলায়, আর একখানা ঘাড়ের ওপর, এবং সেইভাবে বিছানার ধারে ঝুঁকে পড়ে নিচে রাখা একটা থুথুর পাত্রে অবিরাম পিত্ত বমন করছে। পিত্তের রং ফিকে গোলাপি। এইভাবে আরও কিছুক্ষণ বমি করার পর মিশেল বিছানার ওপর চিত হয়ে পড়ে হাঁপাতে থাকল। ডাক্তার দেখলেন, তার দেহে তখন 103 ডিগ্রির মতো জ্বর। গলা এবং দেহের অনেক গ্রন্থি স্ফীত হয়ে উঠেছে। তার দুই উরুতে দুটো চাকা চাকা কালো দাগ ক্রমেই পরিস্ফুট হয়ে উঠছে। মিশেল বলল, দেহের ভেতরেও অনেক জায়গায় যন্ত্রণা অনুভব করছে। আগুন, মনে হচ্ছে যেন আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে শুয়োরগুলো। মিশেল দুর্বল ক্ষীণ স্বরে বারে বারে বলতে লাগল। অতিরিক্ত জ্বরের জন্যে তার ঠোঁটজোড়া শুকিয়ে আসছিল। কোনো শব্দ যেন বেরোতে চাইছিল না মুখ দিয়ে। সে একদৃষ্টে শুধু ডাক্তারের দিকে চেয়ে রইল। মাথায় কঠিন যন্ত্রণার জন্য দু চোখে সবসময় পানি টলমল করছিল। মনে হচ্ছিল যেন চোখ দুটোর কোটর থেকে ঠেলে বেরিয়ে আসবে। মিশেলের বউ উদ্বেগের দৃষ্টিতে একবার ডাক্তারের দিকে চাইল। ডাক্তার নির্বাক দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ। ডাক্তার সাহেব, দয়া করে বলুন, সত্যি কি হয়েছে ওর? কত কিছুই তো হতে পারে, এক্ষুনি সঠিক কি করে বলি? যতদূর সম্ভব হালকা জিনিস খেতে দেবে ওকে।
আর পানি যত খেতে চাইবে দেবে। মিশেল বারে বারে বলছিল তার প্রচণ্ড পিপাসা পাচ্ছে। নিজের ফ্ল্যাটে ফিরে এসে ডাক্তার রিও তার সহকর্মী ডাক্তার রিচার্ডকে টেলিফোন করলেন। রিচার্ড শহরের একজন পসারওয়ালা বড় ডাক্তার। না, রিচার্ড উত্তরে বললেন, অস্বাভাবিক তেমন কিছু এখনো পর্যন্ত লক্ষ্য করিনি বলেই তো আমার ধারণা। অতিরিক্ত জ্বর আর তার সাথে কোথাও স্মৃতি এবং জ্বালাপোড়া আছে, এমন কোনো রোগী নজরে পড়েনি? হ্যাঁ, মনে পড়ছে। ঠিক এই ধরনের দুজন রোগী দেখেছি তো বটে। জ্বালাপোড়ার কথাই তো বলছিল তারাও। জ্বালাপোড়া কি খুব অস্বাভাবিক রকমের বলে মনে হয়েছিল? দেখুন, ডাক্তার রিচার্ড এবার মন্তব্য করলেন, সেটা অনেকখানি নির্ভর করছে স্বাভাবিক বলতে আপনি কি বলবেন তার ওপর। যা হোক, সেদিন রাতে আবার মিশেলের জ্বর গিয়ে দাঁড়ালো 104 ডিগ্রিতে। সারাক্ষণ কঠিন বিকারে আচ্ছন্ন হয়ে পড়ে রইল সে, আর অবিরাম বিড়বিড় করে বকতে লাগল, ইঁদুরগুলোই তো এই সর্বনাশটা করেছে। আজ রাতটা তোমাকে সারাক্ষণ জেগে থাকতে হবে, মিশেলের বউকে ডাক্তার বললেন। আর যদি খারাপ তেমন কিছু দেখো তাহলে তাড়াতাড়ি আমাকে খবর দিও। 30 এপ্রিল পরের দিন। আকাশের চেহারা দেখাচ্ছিল সুন্দর নীল। তার চারপাশে শুধু একটা হালকা কুয়াশার আবরণ। ঝিরঝিরে উষ্ণ বাতাস বইছিল। আশপাশের শহরতলি থেকে বিভিন্ন ফুলের মিষ্টি গন্ধ ভেসে আসছিল মৃদু বাতাসে। রাস্তাঘাটে প্রভাতের কোলাহল মনে হচ্ছিল পূর্বের দিনের তুলনায় অনেক বেশি। আনন্দ উচ্ছল মুখর। দুর্বোধ্য আশঙ্কার যে কালো ছায়াটা গত সপ্তাহকাল ধরে শহরের জীবনকে আচ্ছন্ন করে রেখেছিল, তখন হঠাৎ অন্তর্হিত হয়েছে। তাই আজকের এই দিনটা যেন আবার নতুন জীবনের আশ্বাস বয়ে এনেছিল সবার জন্যে। মিশেলকে দেখবার জন্যে ডাক্তার নিচে নামছিলেন। সেই মুহূর্তে তার নিজের মনও উজ্জ্বল আশায় এবং আনন্দে ভরে উঠেছিল। সেদিনের প্রথম ডাকে পাওয়া স্ত্রীর পত্রখানাই এমন উৎফুল্ল করে তুলেছিল তাকে। বুড়ো মিশেলের জ্বর আবার নেমে এসেছে 99 ডিগ্রিতে। দুর্বল দেখালেও হাসছিল সে। আমার তো মনে হচ্ছে ও আজ অনেকটা সুস্থ। আপনার কি ধারণা? মিশেলের বউ বলল। তা হবে হয়তো, কিন্তু এত তাড়াতাড়ি কিছুই বলা সম্ভব নয়, ডাক্তার উত্তরে বললেন। সেদিন দুপুরবেলা মিশেলের জ্বর আবার যেন হঠাৎ লাফিয়ে উঠল 104 ডিগ্রিতে। আবার বিকারে আচ্ছন্ন করে ফেলল তাকে। আবার বমি করতে শুরু করল সে। তার গলার গ্রন্থিগুলোর অবস্থা এমনই যে সেখানে সামান্য কিছুর ছোঁয়া লাগলেও সে অসহ্য যন্ত্রণায় অস্থির হয়ে ওঠে। ডাক্তার লক্ষ্য করলেন মিশেল সবসময় তার মাথাটাকে উঁচু করে রাখবার চেষ্টা করছিল। বিছানায় পায়ের দিকে বসেছিল তার বউ। রোগীর পা দুখানা আস্তে করে ধরেছিল সে। মিশেলের বউ একবার গভীর দৃষ্টিতে ডাক্তারের দিকে চাইল। তার দৃষ্টি অনুনয়পূর্ণ। দেখো, ডাক্তার বললেন, এক্ষুনি ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। বিশেষ এক ধরনের চিকিৎসা দরকার ওর। অ্যাম্বুলেন্স পাঠাবার জন্য টেলিফোন করছি। ঘণ্টা দুয়েক পরের ঘটনা। অ্যাম্বুলেন্সের ভেতর মিশেলের মুখের ওপর ঝুঁকে পড়ে তার পাশে বসেছিল ডাক্তার রিও এবং মিশেলের বউ। মিশেলের মুখটা খোলা হা করা, দুপাশে পুরো ময়লা জমেছে। শুধু থেকে থেকে কতগুলো অসংলগ্ন শব্দ বেরিয়ে আসছিল মুখ থেকে। অস্পষ্টভাবে সে বারে বারে বলছিল, ইঁদুরগুলো জাহান্নামে পাঠাবো, ওরাই এই সর্বনাশটা করেছে। যন্ত্রণায় তার সারা মুখ বিবর্ণ নীল হয়ে উঠেছিল। ঠোঁটজোড়া শুষ্ক রক্তহীন। দীর্ঘ সময় পরপর টেনে টেনে শ্বাস নিচ্ছিল সে। গ্রন্থির স্মৃতির জন্য তার হাত পাগুলো অসার নিস্তেজভাবে বিছানার ওপর পড়েছিল। বিছানার আবরণের মধ্যে সে যেন নিজেকে সম্পূর্ণ বিলুপ্ত করে দিতে চাইছিল, অথবা মাটির গভীরতম দেশ থেকে একটা কণ্ঠস্বর যেন অবিরাম ডাকছিল তাকে। একটা অদৃশ্য শক্তি তার কঠিন নিষ্পেষণে মিশেলের অসুখী আত্মার শেষ প্রতিরোধ শক্তিটুকুও যেন নিঃশেষ করে দিতে চাইছিল। মিশেলের বউ পাশে দাঁড়িয়ে নীরবে কাঁদছিল। আর কোনো আশাই নেই ডাক্তার সাহেব, ও মারা গেছে। মিশেলের মৃত্যুটা ছিল যেন দুর্যোগের প্রথম পর্বের সমাপ্তি আর তার পরবর্তী পর্বের সূত্রপাতের মাঝে একটা সীমারেখা স্বরূপ। প্রথম পর্বের সময়টাতে একটার পর একটা এমনই সব অদ্ভুত লক্ষণ দেখা দিতে থাকে, তার ফলে সবারই মনে যেন একসঙ্গে হতবুদ্ধি হয়ে পড়ে।
কিন্তু পরবর্তী পর্বের সময়টাকে মনে হয় আরও কঠিন এবং নির্মম। এই সময়টায় পূর্বের হতবুদ্ধি ভাবটা কেটে গিয়ে ক্রমেই একটা আতঙ্কের ভাব সঞ্চারিত হতে থাকে সবার মনে। তাই পরবর্তী সময়ের আরও বিচিত্র ঘটনার অভিজ্ঞতার পর প্রথম পর্বের কথা ভাবতে গিয়ে শহরের লোকেরা নিজেরাই উপলব্ধি করে যে পৃথিবীতে এত শহর থাকতে বেছে বেছে তাদের এই ক্ষুদ্র শহরে স্পষ্ট দিবালোকে গোটা শহরের ইঁদুরগুলো মরতে মরতে নির্মূল হয়ে যাওয়া এবং তার পরপরই আবার সম্পূর্ণ এক অজ্ঞাত এবং রহস্যজনক কারণে একজন দারোয়ানের মৃত্যু হওয়ার মতো এমন সব বিদঘুটে ব্যাপার যে ঘটতে পারে, সেটাই তখন তাদের কাছে মনে হয়েছিল স্বপ্নাতীত ব্যাপার। এরকম একটা ধারণা করাটা বোধহয় তাদের ভুল হয়েছিল এবং স্পষ্টত এই কারণেই পরবর্তীকালে তাদের এই ধারণা সংশোধন করতে হয়। কিন্তু তা সত্ত্বেও ঘটনাগুলোর যদি এখানেই পরিসমাপ্তি হতো এবং পরে অধিক ভীতিজনক আর তেমন কিছু না ঘটত, তাহলে এটা নিঃসন্দেহে সত্য যে চিরাচরিত নিয়ম অনুসারে তাদের মনের অভ্যাসটাই শেষ পর্যন্ত প্রাধান্য পেয়ে যেত। কিন্তু মিশেল তো শুধু পথ দেখিয়েছে মাত্র। যাদের সবাই সাধারণ শ্রেণীর মানুষ নন বা দরিদ্র মানুষ নন, আমাদের সমাজের এমন অনেককেই পরে সেই একই কথা অনুসরণ করতে দেখা যায় এবং তারপর থেকেই সবার মনে কেমন একটা আশঙ্কা, শুধু আশঙ্কাই নয়, কেমন একটা গভীর বিষণ্ণ চিন্তা যেন জমতে থাকে। যা হোক, দ্বিতীয় পর্বের ঘটনা সম্পর্কে লেখক নিজে বিস্তারিত কিছু বলবার আগে পূর্বের যে ঘটনা সম্পর্কে ইতিমধ্যেই তিনি নিজের বক্তব্য বলে শেষ করে ফেলেছেন, তারই সম্পর্কে অপর একজন প্রত্যক্ষদর্শীর বিবরণ এখানে উপস্থাপিত করতে চান, যা তারিউ, যার সঙ্গে ইতিমধ্যে কাহিনীর গোড়াতেই আমাদের পরিচয় হয়েছে। ওরাও এসেছিলেন প্রথম পর্বের এইসব ঘটনার কয়েক সপ্তাহ পূর্বে এবং শহরের মাঝে একটা বড় হোটেলে উঠেছিলেন। এ থেকে সহজেই অনুমান করা যায় যে তার যথেষ্ট ব্যক্তিগত আর্থিক সঙ্গতি ছিল এবং ওরাও শহরের তিনি কোনো ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িত ছিলেন না। কিন্তু তিনি এখানে ক্রমেই সবার সঙ্গে বেশ পরিচিত হয়ে উঠলেও তার নিজের দেশে কোথায় এবং কী উদ্দেশ্যেই বা তিনি ওরাও এসেছিলেন, তা কতকটা সবার কাছে অজানাই থেকে যায়। সামাজিক মেলামেশার আসরগুলোতে দেখা যেত তাকে, বিশেষ করে বসন্তের গোড়ার দিকে। তিনি প্রতিদিনই সমুদ্র উপকূলে একটা না একটা সাঁতারের ঘাট ভাড়া দিতেন। স্পষ্টই বোঝা যায় যে সাঁতারের একজন উৎসাহী ভক্ত ছিলেন তিনি। কৌতুকপ্রিয়, মুখে সদা হাসির উচ্ছ্বাস, জীবনের সহজ আনন্দ স্ফূর্তি উপভোগের একটা সহজাত আসক্তি ছিল যেন তার। তবে সে আসক্তি অবশ্য এমন গভীর কিছু নয় যা একান্তভাবে তার মনের ওপর প্রভুত্ব করতে পারে। বস্তুত একটা বিষয়ের প্রতি তার সত্যিকারের অনুরক্তি ছিল। ওরাওয়ে যে প্রচুর স্পেন দেশীয় নৃত্যশিল্পী ও কণ্ঠশিল্পী বাস করত, তাদের ঘনিষ্ঠ সাহচর্যে থাকতে ভালোবাসতেন তিনি, যা তারিওর নোটবুকগুলো ছিল যেন গোড়ার দিকের এই দুর্যোগপূর্ণ সময়ের এক ধরনের ঘটনাপুঞ্জি। কিন্তু ঘটনাপুঞ্জি হিসেবেও সেগুলো কিছুটা অসাধারণ, কারণ এদের লেখক যেন গোড়া থেকেই মনে মনে স্থির করে নিয়েছিলেন তার অভিজ্ঞতার সবকিছু তিনি রেখে ঢেকে বলবেন। তার নোটবুকগুলো পড়লে যে কোনো পাঠকের পক্ষে প্রথম দৃষ্টিতে ধারণা করা সম্ভব যে এদের লেখক যেন উল্টোভাবে দূরবীন ধরে পারিপার্শ্বিক ঘটনা এবং চরিত্র দেখতে চেয়েছেন। এই বিশৃঙ্খল সময়ে আমাদের শহর সম্পর্কে তিনি তার নোটবুকে এমন সব বিষয় লিপিবদ্ধ করেছেন যেগুলোকে সাধারণ ঐতিহাসিকেরা উপেক্ষা করে থাকেন। তার চরিত্রের এই অদ্ভুত বৈচিত্র্যের জন্যে হয়তো কেউ কেউ দুঃখবোধ করতে পারেন বা সন্দেহ পোষণ করতে পারেন যে সত্যিকারের অনুভূতি বলতে যা বোঝায় তা যা তারিওর হয়তো ছিল না। কিন্তু একটা জিনিস অবশ্যই অস্বীকার করবার উপায় নেই যে তার নোটবুকগুলো, যা অসংলগ্ন দিনপঞ্জি ছাড়া আর কিছুই নয়, এগুলো থেকে সমকালীন ইতিহাস রচনায় উৎসাহী যে কোনো ব্যক্তি এমন সব খুঁটিনাটি তথ্য পেতে পারেন যা আপাত দৃষ্টিতে তুচ্ছ মনে হলেও এগুলোর তাৎপর্য ও মূল্য কোনো কোনো ক্ষেত্রে সত্যই অপরিসীম, এবং এগুলোর এই বৈচিত্র্যের জন্যেই যে কোনো পাঠক এই অদ্ভুত ব্যক্তি সম্পর্কে কোনো হঠকারী মন্তব্য করতে দ্বিধাবোধ করবেন না।
যা তারিউর নোটবুকগুলোর একেবারে গোড়ার দিকে যেসব ঘটনার বিবরণ পাওয়া যায়, সেগুলোতে মনে হয় তিনি যখন প্রথম ওরাও এসে পৌঁছান তারই সমকালীন। স্বাভাবিকভাবেই যে এত অসুন্দর এবং নোংরা এরকম একটা শহরের অস্তিত্ব আবিষ্কার করতে পারায় তার মনে যে একটা আপাত বিরোধ আনন্দবোধ জেগেছিল, তা যেন একেবারে গোড়া থেকেই তার বিবরণের ভেতরে সুস্পষ্ট। শহরের টাউন হলের উপকরণ হিসেবে স্থাপন করা দুটো ব্রোঞ্জের সিংহমূর্তি সম্পর্কে খুঁটিনাটি বিবরণ তিনি যেমন লিপিবদ্ধ করেছেন, তেমন আবার শহরের বৃক্ষলতার অভাব, বাড়িঘরের কুৎসিত ও জঘন্য চেহারা এবং এমনকি শহর পরিকল্পনার বিভিন্ন অসঙ্গতি, এগুলো সম্পর্কেও যথাযথ মন্তব্য প্রকাশ করতে তিনি দ্বিধাবোধ করেননি। তারিও তার নিজস্ব বিবরণের ফাঁকে ফাঁকে ট্রামে, বাসে বা রাস্তাঘাটে শোনা শহরের লোকেদের কিছু কিছু কথোপকথনও লিপিবদ্ধ করেছেন, কিন্তু সাধারণত সেগুলোর সঙ্গে তিনি কখনো তার নিজের কোনো মন্তব্য যোগ করেননি। এ ব্যাপারে কিছুটা ব্যতিক্রম দেখা যায় আরও পরের দিকে গিয়ে। ক্যাম্পস নামের একজন লোক সম্পর্কে দুজন ট্রাম কন্ডাক্টরের কথাবার্তার এক বিবরণ দিতে গিয়ে তিনি সেখানে কিছুটা নিজের চিন্তা এবং মতামত ব্যক্ত করতে চেয়েছেন। ক্যাম্পসকে তুমিও চিনতে, তাই না? কন্ট্রাক্টরদের একজন প্রশ্ন করল। ক্যাম্পসের লম্বা চেহারা, কালো পুরু গোঁফ, সেই ছোকরা? আচ্ছা বলো, মনে পড়েছে এবার। শুনেছি সে মারা গেছে। তাই নাকি? কবে মারা গেছে? ইঁদুর মরার প্রকোপটা শেষ হবার কিছু পরেই। সত্যি নাকি? আহা, বেচারার কি হয়েছিল? সঠিক বলতে পারবো না, সামান্য জ্বর হয়েছিল শুনেছি। অবশ্য শরীর তার কোনো সময় খুব একটা ভালো ছিল না। শুনেছি বগলে নাকি ফোড়া হয়েছিল, সম্ভবত তাতেই মারা গেছে বেচারা। কিন্তু কই, তাকে দেখে তো অন্যদের থেকেও খুব একটা অসুস্থ বলে মনে হতো না। তেমন যে কিছু একটা কঠিন অসুখ ছিল তা ঠিক নয়, তবে তার বুকটা একটু দুর্বল ছিল, আর তাই নিয়েই সে শহরের ব্যান্ডলে ট্রাম্পেট বাজাতো। কিন্তু জানো তো, ওটা বাজাতে গেলে ফুসফুসের ওপর কিরকম চাপ পড়ে? হ্যাঁ, ফুসফুস খারাপ থাকলে সেটা অবশ্য অন্য কথা। অত বড় একটা যন্ত্র বাজাতে গেলে ফুসফুসের কিছু কিছু ক্ষতি যে হবে, সেটা তো সত্যি। এই কথোপকথন লিপিবদ্ধ করার পর যা তারিও প্রশ্ন তুলছেন, তার শরীরের পক্ষে অনুচিত জেনেও ক্যাম্পস কেন ব্যান্ড দলে যোগ দিতে গিয়েছিল, আর রবিবারের সকালগুলোয় শহরের রাস্তায় রাস্তায় ব্যান্ড বাজিয়ে প্যারেড করে বেরিয়ে নিজের জীবনকে এইভাবে বিপন্ন করার পেছনে কি এমন গোপন প্রেরণাই বা ছিল? তারির নোটবুক থেকে দেখা যায় তার জানালার সামনে রাস্তার অপর পারে এক ব্যালকনিতে প্রতিদিন যে এক অদ্ভুত দৃশ্য ঘটত, তা দেখে তিনি মনে মনে বেশ কৌতুক অনুভব করতেন। হোটেলে তার ঘরের সামনে নিচে চোখে পড়ত একটা ছোট গলিপথ। সেখানে সবসময় দেখা যেত বেশ কিছু সংখ্যক বেড়াল দেয়ালের ছায়ায় পড়ে পড়ে ঘুমুচ্ছে। প্রতিদিন দুপুরের খাওয়ার ঠিক পরেই সে সময়টা বেশিরভাগ লোক ঘরের ভেতর একটু বিশ্রাম নেবার চেষ্টা করে। ঠিক তখন রাস্তার অপর পারের ব্যালকনিতে এক বৃদ্ধ ভদ্রলোককে বেরিয়ে আসতে দেখা যেত। হাবভাবে কিছুটা সৈনিকদের মতো, দেহটাকে সবসময় রাখেন তির্যক টান টান করে। পোশাক পরিচ্ছদও পরেন সৈনিকদের অনুকরণে। মাথার ধবধবে সাদা চুলগুলোকে সম্পূর্ণভাবে আঁচড়ে পাট করে রাখেন সারাক্ষণ। প্রতিদিন বরাবর এই সময় ব্যালকনির সামনে এগিয়ে গিয়ে ঝুঁকে পড়ে তিনি ডাকতেন, পুষি, পুষি। গলার স্বর যেমনি স্নেহপূর্ণ তেমনি কঠিন। বেড়ালগুলো নিদ্রাজড়িত ম্লান চোখে মিটমিট করে তার দিকে চাইতে থাকে, কিন্তু নড়াচড়ার কোনো রকম লক্ষণ দেখা যেত না তাদের ভেতর। এইবার তিনি খানকতক টুকরো কাগজ নিয়ে সেগুলোকে কুচি কুচি করে ছিঁড়ে ছুঁড়ে দিতেন নিচে রাস্তার দিকে। সাদা রঙের অসংখ্য প্রজাপতির মতো উড়তে উড়তে নিচে নামতে থাকত টুকরোগুলো, আর তাই দেখে বিড়ালগুলো উৎকর্ণভাবে এগিয়ে যেত টুকরোটা মাটিতে না পড়া অবধি। সাবধানে পায়ের থাবা উঁচিয়ে সেগুলোকে আলতোভাবে ধরবার চেষ্টা করত। ঠিক এই অবস্থার মাঝে ভদ্রলোক এক মুখ থুতু নিয়ে বেশ খানিক তাক করে ছুঁড়ে দিতেন নিচের বেড়ালগুলোর দিকে। থুতু ছিটে তাদের দেহে গিয়ে লাগার সঙ্গে সঙ্গে তিনি খুশিতে ডগমগ হয়ে উঠতেন। সবশেষে মনে হয় যা তারিও এই শহরের পুরোপুরি ব্যবসায়িক চরিত্র লক্ষ্য করে
কেমন এক ধরনের মোহাবিষ্ট হয়ে পড়েছিলেন, কারণ এখানকার বাহ্যিক পরিবেশ, কাজকর্মের ধারা, আমোদ প্রমোদ, প্রকৃতি সবকিছুর উপরই দেখা যায় শুধু শহরের এই যে অনন্য সাধারণ বৈশিষ্ট্য। ঠিক এই কথাগুলো তারই ব্যবহার করেছেন তার নোটবুকে। একে তিনি অত্যন্ত আগ্রহের সঙ্গে অনুমোদন করেন এবং বাস্তবে গিয়ে সম্পর্কে তার গুণগ্রাহিতা প্রকাশ করতে গিয়ে এক মন্তব্যের শেষে মহা উল্লাসের সঙ্গে তিনি বলেছেন, সত্যিই তাহলে। এই সময়কার বিবরণের ভেতর শুধুমাত্র এই অনুচ্ছেদগুলোতে মনে হয় কিছু কিছু তার ব্যক্তিগত চিত্র এবং অভিমত ধ্বনিত হয়েছে, কিন্তু তাদের সত্যিকারের তাৎপর্য যে কী এবং তাদের পেছনে সত্যি লেখকের নিজের কোনো আন্তরিকতা আছে কি না, সাধারণ পাঠের সময় তা পাঠকের দৃষ্টি এড়িয়ে যাওয়াটাই স্বাভাবিক। প্রথমত, তার হোটেলে প্রথম যেদিন আকস্মিক একটা মরা ইঁদুর দেখতে পাওয়া যায়, সেদিন হোটেলের ক্যাশিয়ার বিল লিখতে গিয়ে কিভাবে তাতে ভুল করে বসে, নোটবুকে তার পূর্ণ বিবরণ দেওয়ার পর যা তারিও সেখানে আরও কিছু কিছু ব্যক্তিগত বক্তব্য যোগ করেছেন। প্রশ্ন: সময়ের অপচয় বন্ধ করার উপায় কি? উত্তর: অনুক্ষণ সে সম্পর্কে সচেতন থাকা। কিন্তু সচেতন থাকার উপায় কি? দাঁতের ডাক্তারের ডিসপেন্সারিতে যেসব অস্বস্তিকর চেয়ার পাতা থাকে তাতে বসে অপেক্ষা করে দিন কাটিয়ে দেয়া। রবিবারে সারাটা বিকেল নিজের ব্যালকনিতে আটকা পড়ে থাকা। যে ভাষা নিজের জানা নেই তেমন কোনো ভাষায় বক্তৃতা শোনা। সবচেয়ে অসুবিধাজনক এবং দীর্ঘ রেলপথে যাতায়াত করা এবং সমস্তটা পথ গাড়ির ভেতর দাঁড়িয়ে অপেক্ষা করার পর শেষ পর্যন্ত টিকিট না কেনা, ইত্যাদি ইত্যাদি। তার এইসব খামখেয়ালি চিন্তা এবং তথ্যের অসংলগ্ন প্রকাশ নোটবুকে যেখানে শেষ হয়েছে, ঠিক তার পরেই দেখা যায় শহরের ট্রাম সার্ভিস সম্পর্কে নানান খুঁটিনাটি সমেত দীর্ঘ এক বর্ণনা। প্রত্যেকটা গাড়ির গঠন, তাদের অনিশ্চিত রং, ভেতরের পরিবর্তনহীন অপরিচ্ছন্ন একই বেশ, কোনোটারই উল্লেখ বাদ পড়েনি। এসবের দীর্ঘ আলোচনার শেষে গিয়ে তিনি মন্তব্য করেছেন, বড় অদ্ভুত, কিন্তু তার এই সংক্ষিপ্ত মন্তব্যের দ্বারা তিনি যে কী বলতে চেয়েছেন তা অনুমান করা শক্ত। ইঁদুর মরার এই সদ্য ব্যাপারটা নিয়ে যা তারিও যা কিছু মন্তব্য করেছেন তার কিছু কিছু পরিচয় নিচে দেয়া হলো। রাস্তার ওপারের ব্যালকনির খুদে লোকটাকে আজ কেমন নিরাশ দেখলাম। বিড়ালগুলোকে কোথাও দেখছি না আজ আর। রাস্তার ওপর চারদিকে মরা ইঁদুর ছড়িয়ে পড়ে থাকতে দেখে ওদের শিকারী স্বভাব চারা দিয়ে উঠেছে হয়তো। যা হোক, আজ ওরা সব অদৃশ্য হয়েছে। আমার বিশ্বাস তারা যে মরা ইঁদুর খাবে এরকম ধারণা মনে আনাই সম্ভব নয়। নিজের বিড়ালগুলোকেও দেখেছি, মরা ইঁদুর দেখে তারা নাকি শীতকে সরে দাঁড়িয়েছিল। তবে এমন হতে পারে আজ হয়তো তারা মাটির তলার ভাঁড়ারে ইঁদুর ধরতে ব্যস্ত, আর তাতেই বুড়ো ভদ্রলোকের আজ অমন দুরবস্থা। চুলগুলো অন্যদিনের মতো তেমন মসৃণ করে আঁচড়ানো নয়, মনটাও কেমন ঝিমিয়ে পড়া পড়া। সৈনিকের সেই ভাবভঙ্গি নেই আজ আর চেহারার কোথাও। দেখলেই অনুমান করা যায় তিনি মনে মনে বেশ উদ্বিগ্ন। মিনিট কয়েক অপেক্ষা করেই আবার ঘরে ফিরে গেলেন। ফেরার আগে আজও রাস্তার দিকে থুতু ছুঁড়লেন, কিন্তু আজ তা গিয়ে পড়ল শূন্য রাস্তার মাঝে। শহরের মাঝপথে হঠাৎ আজ একখানা চলন্ত ট্রামকে থামিয়ে দিতে দেখলাম, কারণ তার ভেতর নাকি একটা মরা ইঁদুর পাওয়া গেছে। প্রশ্ন: মরা ইঁদুর ট্রামের ভেতর আসলো কিভাবে? ট্রামটা থামলেই ২-৩ জন মেয়ে ছেলেকে চটপট নেমে পড়তে দেখলাম। কিছুক্ষণ পরে আবার ট্রামটা যথারীতি চলতে শুরু করল। হোটেলে রাতে পাহারা দেয় যে লোকটা, ওর বুদ্ধিশুদ্ধি দেখছি বেশ ভালো। সে সেদিন বেশ জোর দিয়েই বলল, দলে দলে এইভাবে ইঁদুর বার হয়ে আসার অর্থ হচ্ছে নিশ্চিত কিছু একটা বিপদ ঘটতে যাচ্ছে। যখন জাহাজ থেকে এইভাবে ইঁদুর বার হতে থাকে লোকে কি বলে শোনেন? বললাম, জাহাজের বেলায় যা সত্যি শহরের মাঝেও ঠিক তাই ঘটতে পারে, এমন তো এখনো দেখিনি। কিন্তু দেখলাম দারোয়ান তার নিজের মতটাকে আঁকড়ে রইল। তাকে এবার জিজ্ঞাসা করলাম কী ধরনের বিপদ ঘটতে পারে বলে সে আশঙ্কা করছে। উত্তরে সে বলল, তা কি করে সে বলবে, সব বড় বিপদই তো হঠাৎ করে ঘটে যায়। তবে এখন যা অবস্থা তাতে যদি মস্ত ভূমিকম্পের মতো কিছু ঘটার সম্ভাবনাও দেখা যায় তাতেও সে বিস্মিত হবে না।
স্বীকার করলাম তেমন একটা কিছু ঘটাটা হয়তো অসম্ভব কিছু না। এবার সে আমাকে প্রশ্ন করল, এরকম একটা সম্ভাবনার কথা চিন্তা করলে আমার মনে আশঙ্কা জাগে কিনা। বললাম, মনে মনে আমি তো একটা জিনিস কামনা করি, যতদূর সম্ভব মানসিক শান্তিতে থাকতে চাই। মনে হলো সে অনুমান করতে পারল আমার মনের ভাবটা। একটা পরিবারকে প্রতিদিন আমার হোটেলে খেতে আসতে দেখি, বড় অদ্ভুত লাগে ওদের আমার চোখে। পরিবারের কর্তার পাতলা দীর্ঘ দেহ, পরনে প্রতিদিনই দেখি একই কালো কোট প্যান্ট, কড়া ইস্ত্রি দেয়া করকরে কলার, মাথার সারা উপরিভাগটা জুড়ে তার পেল্লাই এক টাক, শুধু দুপাশে ফুরফুরে কয়েকগাছি করে চুল, খুদে খুদে চোখ, পাতলা ছুচালো নাক, আর লম্বাটে দৃঢ় সংবদ্ধ মুখ। এসব মিলিয়ে ভদ্রলোককে দেখতে অনেকটা সযত্ন পালিত প্যাঁচার মতো। সবসময় তাকে প্রথম দেখি হোটেলের দরজায়, তারপর সামান্য একটু পাশে সরে দাঁড়িয়ে স্ত্রীকে প্রথম ভেতরে ঢোকার পর ছেড়ে দেন। স্ত্রীর চেহারা অত্যন্ত ছোটখাটো, অনেকটা কালো জাতের ইঁদুরের মতো দেখতে তাকে। ভেতরে ঢোকেন তিনি প্রথম, তারপর স্বামী ভদ্রলোক, আর তাকে পায়ে পায়ে অনুসরণ করে পরপর ঢোকে একটা বাচ্চা ছেলে আর একটা বাচ্চা মেয়ে। ওদের পোশাক পরিচ্ছদ দেখলে মনে হবে ঠিক যেন একজোড়া কলের পুতুল। খাবার টেবিলের সামনে ভদ্রলোক দাঁড়িয়ে অপেক্ষা করেন। প্রথমে বসেন স্ত্রী, তারপর অনেকটা দাঁড়ে বসার মতো করে নিজের নিজের নির্দিষ্ট চেয়ারে বসে বাচ্চা ছেলে মেয়ে দুজন, আর সবার শেষে ভদ্রলোক নিজে। ভদ্রলোককে কোনোদিন পরিবারের কাউকে আদর বা স্নেহ করতে দেখিনি। স্ত্রীর সঙ্গে সাধারণত যখন কথা বলেন দেখি গলার স্বর বেশ ভদ্র, কিন্তু যেন খানিকটা রুষ্টও। বাচ্চাদের সম্পর্কে যখন যা তার মনে উদয় হয় রূঢ়ভাবে তাদের মুখের উপর বলে দেন, নিকল, তোমার ব্যবহারে লজ্জা পাচ্ছি। শাশুড়ি শুনে একদিন তাকে বলতে শুনলাম। তিরস্কার শুনে বাচ্চা মেয়েটার দুচোখ ছলছলিয়ে উঠল। সেই অবস্থায় হয়তো সেটাই স্বাভাবিক ছিল। আজ সকালে দেখলাম ইঁদুর মরার ব্যাপার নিয়ে বাচ্চা ছেলেটা কেমন যেন একটু বেশি রকম উত্তেজিত। এ সম্পর্কে কিছু একটা বলতে যাচ্ছিল সে। ফিলিপস, তোমার বোঝা উচিত খাবার টেবিলে বসে কেউ ইঁদুর মরার কথা আলোচনা করে না। আজ নিষেধ করে দিচ্ছি, ভবিষ্যতে আর কোনোদিন এসব মুখে আনবে না, মনে থাকবে তো? তোমার আব্বার কথাই ঠিক। ইঁদুর সদৃশ মহিলা স্বামীর পক্ষ সমর্থন করে ছেলেকে উপদেশ দিলেন। খুদে পুতুল সদৃশ ছেলে মেয়ে দুটো যতদূর সম্ভব তাদের খাবার প্লেটের উপর ঝুঁকে পড়ে নিজেদেরকে আড়াল করতে চাইল, আর পেচক সাহেব উদাসীনভাবে নিজের মাথাটাকে সামান্য নুইয়ে তাদের অভিবাদন গ্রহণ করলেন যেন। সংযত আচরণের পরাকাষ্ঠার এমন নিদর্শন সত্ত্বেও শহরের সবাইকেই আজকাল দেখি ইঁদুর মরা নিয়ে উদ্বেগ প্রকাশ করতে। স্থানীয় সংবাদপত্রগুলোও তাদের সঙ্গে যোগ দিয়েছে। শহর প্রসঙ্গ নামের দৈনিক পত্রিকায় নির্দিষ্ট যে একটা স্তম্ভ থাকে, যাতে সাধারণত শহরের বিভিন্ন খুঁটিনাটি নিয়ে আলোচনা থাকত, সেই পুরো স্তম্ভটা জুড়ে আজকাল বেরোয় স্থানীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ। আমাদের নরপিতারা কি সচেতন যে ইঁদুরের গলিত দেহ শহরে জনস্বাস্থ্যের পক্ষে কি ভয়ঙ্কর বিপজ্জনক? হোটেলের ম্যানেজারকেও আজকাল আর বড় একটা অন্য কোনো প্রসঙ্গ নিয়ে কথাবার্তা বলতে শুনিনি। অবশ্য তার একটা ব্যক্তিগত অনুযোগ আছে। তার তিনতারা চিহ্নিত এত বড় এই হোটেলের নিকট পর্যন্ত যখন মরা ইঁদুর পাওয়া গেছে, তখন সবকিছু যে একটা অনিবার্য অনির্দিষ্টের দিকে এগিয়ে চলেছে সেটা সুনিশ্চিত। তাকে সান্ত্বনা দেবার জন্য একদিন বললাম, এটা নিশ্চয়ই আপনি অনুমান করতে পারেন যে সবার অবস্থাই এখন এক। আমরা সবাই এখন এক নৌকার যাত্রী। তা হয়তো ঠিক, তিনি উত্তরে বললেন। এখন আমাদের একজনের থেকে অন্যের অবস্থার আর কোনো তফাৎ নেই। এই অদ্ভুত রোগটার কথা তিনি আমাকে প্রথম জানান। জানিয়ে দেখছি এখন সবার মনেই বেশ কিছুটা আতঙ্ক জেগেছে। হোটেলের একজন পরিচারিকাকে শুনেছি এই রোগে ধরেছে, কিন্তু রোগটা ছোঁয়াচে নয় বলেই আমার বিশ্বাস। আমাকে আশ্বাস দেবার জন্য তাড়াতাড়ি যোগ করলেন ভদ্রলোক, তাতে আমার নিজের তেমন কিছু যাবে আসবে না। তাকে জানালাম, আচ্ছা বুঝেছি। এবার তিনি বেশ জোরের সঙ্গে বলে উঠলেন, আপনিও দেখছি আমার মতো অদৃষ্টে বিশ্বাস করেন। আমি কিন্তু এই ধরনের কিছুই বলিনি, আর তাছাড়া সত্যই অদৃষ্টবাদী নই। জানিয়ে তখন শহরের অধিবাসীদের রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়েছিল, তাই আমি তাকে বললাম। এরপর থেকে তার নোটবুকে যা কিছু লেখা সেগুলো হচ্ছে এই অদ্ভুত রোগ। জানিয়ে তখন শহরের অধিবাসীদের রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়েছিল,
তারই সম্পর্কে কিছুটা বিস্তারিত বিবরণ। ইঁদুর সম্পূর্ণ অদৃশ্য হওয়ায় ক্ষুদে বুড়ো ভদ্রলোক তার থুথু নিক্ষেপের লক্ষ্যবস্তু বেড়ালগুলোকে আবার ফিরে পেয়েছেন এবং এখন তিনি থুথু নিক্ষেপের কৌশলটাকে পুরোপুরি নিযুক্ত করবার জন্যে গভীর অধ্যাবসায়ের সঙ্গে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নোটবুকে এই মন্তব্য লেখার পরপরই তিনি যোগ করছেন, ডজনখানেক বা তারও কিছু অধিক সংখ্যক এই রোগে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে এবং তাদের সবারই মৃত্যু ঘটেছে, যা তার নোটবুকে ডাক্তার রিওর সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন তা এরপরেই যে ঘটনা বিবৃত করা হবে তার উপর কিছুটা আলোকসম্পাত করতে পারে। সুতরাং উপযুক্ত স্থান বিবেচনা করে তা এখানে উদ্ধৃত করা হলো। বয়স চোখের হিসাবে ৩৫, দৈহিক উচ্চতা মাঝারি, চওড়া কাঁধ, মুখাবয়ব আয়তাকার, দৃষ্টি অচঞ্চল, চোয়াল জোড়া উঁচু, নাক হঠাৎ দেখতে একটু বড় কিন্তু সুগঠিত, চুল কৃষ্ণবর্ণ, ছোট ছোট করে ছাঁটা, মুখ সবসময় বাঁকানো, ঠোঁটজোড়া পুরু, অস্বাভাবিক রকমের দৃঢ় সংবদ্ধ, গায়ে রং তামাটে, হাত ও বাহু ভর্তি কালো ঘন লোম, পরনে নিয়ত দেহের সাথে সুন্দরভাবে মানানো কালো পোশাক। দেখলে সিসিলির কৃষকদের কথা মনে পড়ে যায়। হাঁটেন দ্রুতপায়ী, বড় রাস্তায় বেরোবার সময় পেভমেন্ট থেকে যখন রাস্তায় নামেন চলার গতি পরিবর্তন হয় না, কিন্তু অপর পারে গিয়ে আবার পেভমেন্টে ওঠার সময় প্রতি ৩ বারের ভেতর অন্তত বার দুয়েক দেখা যায় একটু লাফিয়ে ওঠেন। অত্যন্ত অন্যমনস্ক প্রকৃতির তিনি। যখন গাড়ি চালান মোড় ঘোরার পরও দেখা যায় সিগন্যালের আলো জ্বলতেই থাকে। মাথায় সাধারণত কিছুই পড়েন না। মোটামুটি জ্ঞান বুদ্ধি সম্পন্ন মানুষ বলেই মনে হয়।